সামনে এসে দাঁড়ালো। সুগা এক নজর তাকিয়ে আছে জিমিনের দিকে। সুগার এরকম তাকানোতে জিমিনের অস্বস্তি লাগছে খুব। জিমিন এবার সাহস সঞ্চয় করে বলল, এসবের মানে কি? কোন সবের? লিসেন, আমি কিন্তু একদম ফান করার মুডে নেই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব? তোমার আর আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে বেবি। এটাও কি বুঝো না জানো? কি কি কিসের বিয়ে? আমি এখনো অনেক ছোট, এখন আমার কিসের বিয়ে? মানি না আমি এসব। আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা? ফিডার খাও। আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বিয়ে করার বয়স হয়েছে। বিয়ে তো তোমাকে করতেই হবে। কি বিয়ে করব? তাও আপনাকে, যেখানে আপনি আমার সাথে সারাদিন লেগে থাকেন, কথায় কথায় খোঁচা মারেন, সেখানে বিয়ের পর আমার জীবনটা তো আপনি পুরো তেজপাতা বানিয়ে দেবেন। এই কথা শুনে সুগা হেসে ফেললো আর জিমিন গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন সুগা জিমিনকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তার মুখটা একদম জিমিনের মুখের কাছে নিয়ে গেল। জিমিনের মুখের উপর আসা চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল। জিমিন তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে অন্য হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, বিয়ের পর আর লাগবো না, তখন শুধু রোম্যান্স করব, ভালোবাসবো আর আদর করব, এন্ড খোঁচা মারার পরিবর্তে এভাবে কিস করব, বুঝলে জান? জিমিন তো লজ্জায় মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে জীবনে কখনো পায়নি। লজ্জায় তার ফর্সা গাল আর নাক রক্তবর্ণ ধারণ করেছে। এত লজ্জা পেতে দেখে শুধু বলল, আমার বউটা দেখি লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর তোমার সব লজ্জা আমি ভেঙে দিব। ভালোবাসি বউ, খুব ভালোবাসি তোমায়। বউ ডাক শুনে জিমিনের শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজকেই তার শেষ দিন। লজ্জায় চোখও খুলতে পারছে না সে, আর সুগাও তাকে ছাড়ছে না। লজ্জা দমাতে না পেরে সে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সুগা সেটা খুব ভালো করেই বুঝতে পারলো। সেও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। অপরদিকে ছাদের একপাশে খুব বড় খোলামেলা একটি রুম রয়েছে। ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঝকঝকে তকতকে বেড ও যাবতীয় আসবাবপত্রগুলো সবকিছু মিলিয়ে পারফেক্ট একদম। জঙ্কুক তেকে সেখানে নিয়ে এলো। তেকে বিছানায় বসিয়ে তের এক পাশে বসলো মুখোমুখি হয়ে। একদম তের চোখে চোখ রেখে তাকিয়ে আছে জঙ্কুক। তে নিচের দিকে তাকিয়ে আছে আর তার এক হাত বিছানার চাদর মুছে আছে। তখন জঙ্কুক তেকে জিজ্ঞাসা করলো, সত্যি করে একটা কথা বলবি? কি কথা? বলবি তো? বলবো। কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনের ফিলিংসটা কিরকম? এমন প্রশ্ন শুনে তে হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করতে লাগলো। কি রে, বলবি না? নাকি আমার জন্য তোর মনে কোনো ফিলিংসই নেই? এবার তে তার চোখে চোখ রাখলো। মনে মনে ভাবছে সে, যার নাম তার নিঃশ্বাসে মিশে আছে, যে তার মন জুড়ে বিস্তৃত, সে কিনা বলছে তার জন্য কোনো ফিলিংসই নেই। তখন তে তার ফিলিংসটা বোঝানোর জন্য সুর করে গেয়ে উঠলো তার অপরূপ কণ্ঠে। গানের এই ছন্দের মাধ্যমে তে জঙ্কুককে অনেক কিছুই বুঝিয়ে দিল। জঙ্কুক অপলক ভাবে তের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে তে তাকে এত ভালোবাসে কেন। এবার তে বলে উঠল, যার নামে এই জীবনটা লিখে দিয়েছি, যার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না? তা কি করে হয়? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে আলগোছে তের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তার হাত দুটো দিয়ে তের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। এমন পর সে তে কেঁপে উঠলো। তে পেটের উপর জঙ্কুকের নিঃশ্বাস পড়ছে। তে কিছু বলল না। সে জঙ্কুকের মাথায় হাত বোলাতে লাগলো, কারণ তে তো সবসময় চায় জঙ্কুকের সংস্পর্শে থাকতে। তে খুব করে ইচ্ছা করছে জঙ্কুকের মাথায় একটা চুমু দিতে, কিন্তু সাহস হচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছাটাকে সে দমাতে পারলো না। মাথা নুয়ে আলতো করে একটা চুমু খেলো সে জঙ্কুকের মাথায়। জঙ্কুক সেটা বুঝতে পেরে মুচকি হাসলো আর শক্ত করে জড়িয়ে ধরলো তের কোমর। ছাড়ো প্লিজ, আমি নিচে যাবো। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস কেন? বসে থাকে ভাবে। আমার অনেক কাজ আছে, আর জিমিনের সাথেও কথা আছে। অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি, এখন তো নিচে যাই প্লিজ। জঙ্কুক মনে মনে বলে, বেশি কিছু করলে পরে আমার আর সারপ্রাইজ দেওয়া হবে না, সব বুঝে যাবে। যা করার সব পরে হবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে দেন, চল, আমিও যাব। চলো।
লিজা, জংসুক, সুগা আর জিমিন ওরাও নিচে এসে গেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন ও তারিখ ঠিক করছে। ঠিক হলো 15 দিন পর এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের 4 দিন পরেই বিয়ে। প্রথম দিন মেহেন্দি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদ অনুষ্ঠান, আর তৃতীয় দিন বিয়ের অনুষ্ঠান। এসব অনুষ্ঠান কক্সবাজারের বড় রিসর্টে অনুষ্ঠিত হবে, আর ঢাকার বড় একটি কনভেন্ট সেন্টারে গ্র্যান্ড রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে। কক্সবাজারে সুগাদের নিজস্ব একটা রিসর্ট আছে, খুব বড় আর অনেক নামি দামি হোটেল প্লাস রিসর্ট। আর এঙ্গেজমেন্টের 4 দিন আগে ওরা কক্সবাজারে চলে যাবে। এই 4 দিন ওরা বেড়াতেও পারবে আর সব অনুষ্ঠানও হবে। আর 11 দিনে সবাই শপিং কমপ্লিট করে ফেলবে। এক পাশে দাঁড়িয়ে তে জিমিনকে খোঁচা দিয়ে যাচ্ছে, খোঁচাতে খোঁচাতে আর লজ্জা দিতে দিতে জিমিনকে তে অতিষ্ঠ করে ফেলেছে। লজ্জায় জিমিন কিছু বলতেও পারছে না আর সইতেও পারছে না। ঠিক এমন সময় নামজুন জংকুকের বিয়ের ঘোষণা করে উঠলেন। Listen everybody, again one good news for all. ওই একই দিনেই আমার ছেলে জংকুকেরও বিয়ে হবে। সবাই এই কথা শুনে চরম পর্যায়ে অবাক হলো। যিশুর চেহারা বিধ্বস্ত আকার ধারণ করেছে। যারা এটা জানে না তারা অবাকের চূড়ান্ত পর্যায়ে। আর 440 ভোল্টে ঝটকা খেয়েছে তে। মুহূর্তের মধ্যে তার মন ভেঙে চুরমার হয়ে গেল। মনে হচ্ছে যেন তার দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে গেছে। চোখ দুটো ছলছল করছে। ওর জংকুকের দিকে চোখ গেল। জংকুকের মুখে হাসি লেগেই আছে, এক মুহূর্তের জন্য হাসি সরছে না মুখ থেকে। জংকুকের এই খুশি দেখে তার মন পুড়ছে। তখন ওর দাদু বলে উঠলেন, তবে পাত্রীকে তা এখন জানতে পারবে না, একবারে এঙ্গেজমেন্টের দিনই জানতে পারবে সবাই কার সাথে বিয়ে হচ্ছে জংকুকের। এই কথা শুনে জংকুক মুচকি হাসলো। সে তেকে সারপ্রাইজ দিবে বলে দাদুকে আর যারা জানে তাদেরকে না বলার জন্য অনুরোধ করেছে। তারাও রাজি হয়েছে এই কথায়। সবাই জংকুককে কংগ্রেচুলেশন জানায়। এদিকে তে জিমিনকে বলল, জিমিন, আমার না এসব খেচামেচি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব, আমি একটু আমার রুমে যাচ্ছি। জিমিন বুঝতে পেরেছে তে কেন রুমে যাচ্ছে। সে নিজেও প্রচন্ড অবাক হয়েছে জংকুকের বিয়ের কথা শুনে। এটাও জানে না কার সাথে বিয়ে ঠিক হয়েছে। তের জন্য তার ভীষণ খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে তে। আমি আসবো তোর সাথে। আরে না না, আমি ঠিক আছি, বাট একটু রেস্ট নিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে সব। তুই এখানেই থাক, আমি যাই কেমন। আর কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল তে। রুমে গিয়ে এতে কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছে কেউ তার কলিজা ধরে টান দিয়েছে। জংকুক ছাড়া ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ডও সে জংকুককে ভুলতে পারবে না। ওর ইচ্ছে করছে এখনই মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি তোমায় ছাড়া বাঁচবো না জংকুক ভাইয়া, বাঁচবো না। তুমি কেন এমন করলে আমার সাথে? আমি কি দোষ করেছি? আর আজকে ওই স্পর্শগুলো কি ছিল? সবটাই কি নাটক ছিল তোমার? তে চিন্তা করতে লাগলো সে কি করবে এখন। তার এই মুহূর্তে মরে যেতে মন চাইছে, কিন্তু এখন ওর কিছু করলে সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসবে। তে ওদের সবারই আনন্দের বাগড়া দিতে চায় না, কিন্তু আজ হোক বা কাল হোক ও নিজের ক্ষতি করবেই অ্যাট এনি কস্ট। আমি সাদরে মৃত্যুকে গ্রহণ করব। যেখানে তুমি আমার হওনি সেখানে আমার টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। আমি এত দয়ালু নয় যে আমার ভালোবাসা মানুষকে অন্য কারো হতে দেখব। তুমি সুখে থাকবে জংকুক ভাইয়া, খুব সুখে থাকবে। তবে আমি যেভাবে তোমাকে পাগলের মতো ভালোবাসি সেভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, কখনোই না। উফ, মাথাটা খুব ব্যথা করছে। এখন একটু না ঘুমালে আমি শান্ত হতে পারবো না। তারপর সে ঘুমের ওষুধ বের করলো। 2টি ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেললো। ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। এলোমেলো ভাবে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠলো, তুমি আমার জংকুক ভাইয়া, তুমি শুনছো? তুমি শুধু আমার, আর কারো হতে পারো না তুমি। মরার পরও আত্মা হয়ে তোমার পিছনে ঘুরবো আমি। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনো। বড্ড ভালোবাসি যে তোমাকে আমি, বড্ড বেশি ভালোবাসি। এসব বলতে বলতে ঘুমিয়ে গেল। এখন প্রায় রাত 8টা বাজে। এদিকে মেহমানরাও বিদায় নিল। কাল পরশু থেকে শপিং স্টার্ট করতে হবে। 3টা বিয়ে বলে কথা, প্রচুর কেনাকাটি করতে হবে। যে সময় ওরা বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল তখন জংকুক আশেপাশে তেকে খুঁজতে লাগলো, বাট পায়নি। মেহমানরা চলে যাওয়ার পর সে জিমিনকে জিজ্ঞাসা করলো তের কথা। তখন জিমিন তাকে বলল তের নাকি খুব মাথা ব্যথা করছিল, তাই সে তার রুমে চলে গিয়েছে। জংকুকের কথা শুনে তড়িঘড়ি করে তের রুমে যায়। গিয়ে দেখে সে বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। চোখ মুখ লাল আর ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো ভাবে মুখের ওপর
পড়ে আছে। জাংকুক তের পাশে বসে আস্তে করে ওর মাথাটা বালিশের উপর রাখলো। মুখ থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কানের পিছনে গুজে দিল। জাংকুক বুঝতে পেরেছে তে এমন করার কারণটা। সে জাস্ট ইমাজিন করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জন্য কতটা ডেসপারেট হতে পারে, ঠিক কতটা ভালোবাসলে একজনকে এসব করা যায়।